আলী দেবজিতের বক্তব্য এবং দেবজিৎ খুব এখানে বসো না, তুমি ডানপন্থী বামপন্থী তুমি সব বসো না, কোনো অসুবিধা নেই। দেবজিতের বক্তব্য আপনারা শুনলেন এবং দেবজিৎ খুব দৃঢ় প্রত্যয়ী কণ্ঠে বলল বাংলায় বিজেপি সরকার আসছে। পরের বক্তা তৃণমূল কংগ্রেসের পক্ষে ব্রাত্য বসু। তার বাংলা কার এই প্রশ্ন দিয়ে এই চ্যানেলের মোশন শুরু হয়েছে। আসলে গত 3টে নির্বাচনের পর আগলাবাদ 200 পার বা অন্তত 30-এর ওপর লোকসভায় সিট পাবই ইত্যাদি যে মিথ বিজেপি তৈরি করেছিল সেগুলো ভেঙে গেছে। কারণ সবাই জানে বাংলা কার, এটা নির্দিষ্ট হয়ে গেছে। 3বারের পর 4বার শুধু সময়ের অপেক্ষা, সকলে মনে মনে জানে। তাও আশা থাকে, ওই জীবনানন্দের কবিতার মতো, বধূ শুয়েছিল পাশে, শিশু ছিল, প্রেম ছিল, আশা ছিল, জ্যোৎস্নায় তো বসে দেখিল কোন ভূত। তা ভূত দেখতে পাচ্ছে, সে ভূত যেমন একসঙ্গে মার্ক্সবাদের কথা দীপশিতা বলেছেন, তাদের সময় অবশ্য ওটাকে মাছ ভাত বলা হতো, তোদের অনেক ক্যাডাররাও বলতেন। তো যাই হোক, সেই গড দ্যাট ফেইল্ড, সে পতনের গল্প আমরা জানি। আমার বরং এই যে মমতাদি বা তৃণমূল কংগ্রেস যে চতুর্থবার ক্ষমতায় আসতে যাচ্ছে, এবং আজকে সন্ধ্যেটাও এটা নিয়ে একটা একটা চমৎকার প্যাকেজ পেয়ে গেলেন। সন্ধ্যে 3টে ঘন্টা তো কেটে গেল টেলিভিশনের যে হাঁ, সেই হাঁয়ের জন্যেই তিন ঘন্টা খুব ভালো, মানে পুষ্টিকর। তো এটা আমার ওই অ্যালবেয়ার কামুর লেখা বিখ্যাত মিথ অফ সিসিফাস, সেই বইয়ের কথা মনে পড়ে। সিসিফাস একজন গ্রিক রাজা ছিলেন, তার কাজ ছিল ওই, তার অভিশাপ দিয়েছিলেন জিউস তাকে, গ্রিক রাজা, যে তিনি পাথর উপরে নিয়ে যাবেন, একটা পাহাড়ের ওপর পাথরটা আবার গড়িয়ে পড়ে যাবে। তা আমরা অনেকটাই সিসিফাসের মতো, আমার নেত্রী সিসিফাসের মতো। প্রত্যেকবার ভোটে তিনি নামবেন, এতগুলো র্যালি করবেন, এতগুলো পথসভা করবেন, যেটা দেখে লোকে স্তম্ভিত হয়ে যাবে। আবার সে পাথর উপরে উঠবে, পাথর গড়িয়ে পড়বে, তারপর দিন থেকেই আমাদের বিরোধিতা আবার শুরু হয়ে যাবে। এইটা হচ্ছে সিসিফাসের মিথ। সেই মিথ আমাদের মধ্যে আছে। কেন আমি বলছি, অনেক কথা হয়েছে, তার মধ্যে মূলত তো দুটো ইস্যুতে আসলে ভোট হচ্ছে। একটা হচ্ছে হিন্দু হওয়া, আর 2 নম্বর হচ্ছে বাঙালি হওয়া। আপনার হিন্দু বনাম বাঙালি, এবার বাঙালির মধ্যে মুসলিম আছে, অন্য ধর্মের লোকেরাও আছেন। হিন্দু হওয়ার মধ্যে কেবলমাত্র হিন্দু ধর্মের লোকেরাই আছে। কিন্তু বাঙালি চিরকালই এই মানে বাঙালি হয়েও ঠিক হিন্দু থেকেও তার কাছে ওই আন্তর্জাতিক ক্ষেত্রটা অনেক বড় বলে বাঙালি বিশ্বাস করেছে। এই যে সায়ন্তন বলছিলেন যে অনেকে চলে যায় বাইরে কাজ করতে, চলে যায় এই পড়তে চলে যায়। তা আমি তো বলছি 1922 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলা MA পড়ানো শুরু হলো। সেখানে মাননীয় উপাচার্য তার ছেলেকে ভর্তি করালেন, এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে, তিনি প্রথমে বাংলা নিয়ে পড়লেন MA। তা 3 বছরের মধ্যে তাকে হঠাৎ ওই ইউনিভার্সিটিতে উনি পড়াতে পারতেন। তা তিনি হঠাৎ 3 বছরের জন্য চলে গেলেন, লন্ডনে গেলেন কেন? তা তিনি বাইরে গিয়ে বিদেশি ডিগ্রি নিয়ে এলেন কেন? তার মানে বাইরে মানুষ যায়, উচ্চশিক্ষার জন্য যেতে পারে, চাকরির জন্য যেতে পারে। আপনারা যদি 19 শতাব্দীর প্রধান পুরুষদের দেখেন, বাঙালি কে বাইরে যায়নি, কে বাইরে গিয়ে এমনকি থাকেও নি। নীরস্থী চৌধুরীর আত্মঘাতী বাঙালির কথা মনে করে দেখুন। আত্মঘাতী রবীন্দ্রনাথ সম্পর্কে বলেছিলেন যে 13 সালে নোবেল পাওয়ার পর রবীন্দ্রনাথের লন্ডনে থেকে যাওয়াটা উচিত ছিল। উনি বাংলাটাকে ভাবলেন অনেকটা হাউন্ড অফ বাস্কারভিল, আর্থার কোনান ডয়েলের লেখা ওই সবুজ তৃণভূমির মতো। কোথায় যে গ্রিমপেন পাঁক আছে, কোথায় যে ঢুকে যাবে তার ভেতরে, রবীন্দ্রনাথ সেটা ধরতে পারেননি। এবং সেই জন্যে নীরস্থী চৌধুরী বলেছেন রবীন্দ্রনাথ হচ্ছে আত্মঘাতী বাঙালি। তো বিদেশ যাওয়া, বাইরে যাওয়া, বাইরে চাকরি করতে যাওয়া, এগুলো কোনো ইস্যুই না, আমাকে আর দুটো টাইম দিতে হবে। যেমন দীপশিতার শুরুতে একটা কথা বললেন, আমি একটা উত্তর দিয়ে নিই। আমি তার আগে বলি, বাংলায় প্রবলভাবে কোনো হিন্দু হওয়া, আমি এতদিন ধরে ইলেকশন করলাম, বিভিন্ন জায়গায় গেলাম, আমি কোট আনকোট কোনো হিন্দু হওয়া আমি দেখতে পাইনি। ওনারা যদি বিজেপি যদি দেখতে পেয়ে থাকেন ভালো। কিন্তু আমাদের এখানে আমার মনে হয় যে আমরা যে ধরনের, আমাদের সবই গেছে, কিন্তু জলসাঘরের ছবি বিশ্বাসের মতো আমরা এখনও লাঠি তুলে বলি ওরা পারেনি, আমি এখনও বাঙালি রে, পারেনি। ওই ছবি বিশ্বাসের সেই মুড, ছবি বিশ্বাসের মেজাজ আমরা বহন করি। তো দীপশিতা যেমন বললেন যে একটা খুব ইলেকশন নিয়ে
খুব শান্ত ঠান্ডাভাবে ইলেকশন হয়েছে। কি করে হয়? 1.5 কোটি মানুষকে ভয় দেখানো হয়েছে, 92 লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে, অন্তত 200-র ওপর মানুষ এই প্রক্রিয়ায় মারা গেছে। একটা নির্বাচনে 200 লোকও মারা যান না। তাহলে এই নীরব হত্যাকাণ্ডগুলোকে ঘাড়ে নিয়ে তাদের লাশ বহন করে এনে এখানে ফেলে তার উপরে নির্বাচনটা হয়েছে, তাদের গোড় দেওয়ার আগে বা তাদের পোড়ানোর আগে, তার মাথার উপর, ওদের বডির উপর দাঁড়িয়ে, এই নীরব হত্যাকাণ্ডের উপর দাঁড়িয়ে ইলেকশন হয়েছে। কি করে নির্বাচন কমিশন দাবি করে যে শান্তিপূর্ণ? এসআইআর প্রক্রিয়া যে মুহূর্তে ঢুকছে সেই মুহূর্তে থেকে এটা অশান্তিতে পরিপূর্ণ হয়ে উঠছে। আমি আর একটা দুটোই উত্তর দেবো। সায়ন্তন বলেছেন যে 50-এ, আমার ধারণা সায়ন্তন যে ঘটনাটা উল্লেখ করেছেন সেটা ওনার কথা শুনে আমার মনে হলো, ভুল হলে আপনি আমায় বলবেন, উনি 50-এ সাভারের দাঙ্গা মিন করছেন, যার পর থেকে আসতে শুরু হয়। এখান থেকে মূলত রিফিউজিদের ফ্লোটা শুরু হয়। 50s সাভারের দাঙ্গা, মানে লিয়াকত আলী আর নেহেরু চুক্তির পরে যে দাঙ্গাটা হলো। না, আপনি তো গ্রেট ক্যালকাটা স্বাধীনতা আগে বলেছেন, ওটা নিয়েও বক্তব্য আছে, সেটা ছেড়ে দিন। আমি খালি বলছি যে এই যে এত ওখান থেকে চলে এলো, আপনি বারবার জোর দিচ্ছেন যে যারা চলে এলো মার খেয়ে তারা মূলত হিন্দু বলেই চলে এসছে। তো এই মুহূর্তে ভারতবর্ষে এবং কলকাতা শহরে এবং এই নিউ টাউন যেখানে এই অনুষ্ঠান হচ্ছে, সেখানে না আওয়ামী লীগের অন্তত লাখখানেক লোক লুকিয়ে আছে চারপাশে। আর প্রধানমন্ত্রী তিনিও প্রায় মৃত্যুর ভয় কাঁধে নিয়ে দিল্লিতে কোথাও একটা লুকিয়েছেন, ওনারাই রেখেছে। তাহলে এই শেখ হাসিনা থেকে শুরু করে বাকিদের পরিচয় কী হবে? শরণার্থী না অনুপ্রবেশকারী? ভারত রাষ্ট্র বলছে শরণার্থী, রাষ্ট্র ঘোষণা করে দিচ্ছে এদের নামে শরণার্থী। তাহলে কোথায় রোহিঙ্গা? আপনারা কি এদের বলতে চাইছেন রোহিঙ্গা যারা এখানে লুকিয়ে আছে? তার একটা জায়গায় এই যে ওনাদের প্রাক্তন রাজ্যপালের বইতে খুব ডিটেলে দেওয়া আছে কোথায় কোথায় অত্যাচার হয়েছিল। আবার হিরণময় বন্দ্যোপাধ্যায়ের উদ্বাস্তু বইটা যদি আমরা দেখি, যে তিনি বলছেন যে অনেক হিন্দু বাঙালি তারা অপমানিত হতে পারি এই ভয়ে তিনি চলে এসেছেন, অপমানিত হতে পারি। দৃষ্টিভঙ্গির পৃথক, কে কোন গল্পটাকে কীভাবে ন্যারেট করছে তার উপর নির্ভর করছে যে ওরা শরণার্থী না অনুপ্রবেশকারী। আমার মনে হয় সুমন বাবু বলেছেন যে শাহজাহান জাহাঙ্গীরের নামক একজন পলিটিশিয়ানকে তিনি সমাজ বিরোধী বলতে চেয়েছেন। কারণ আমি জানতাম যে বিধান রায় খুবই বড় বড় সমাজ বিরোধী পুষতেন, এবং তাদের সময় থেকে শতঘোষ থেকে শুরু করে ফাটাকেষ্ট এবং কংগ্রেসের গুন্ডা 70s একটা লবজি ছিল। সেখানে দুজন পলিটিশিয়ানকে হঠাৎ মানে অ্যান্টি সোশ্যাল বলে দেওয়া, এটা আমার মনে হয় এটা ঠিক হবে না, এটা ঠিক নয়। তো আর নীলাদ্রির একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। নীলাদ্রিবাবু যেটা বলেছেন, 64 সালে চরমপন্থী নরমপন্থী না, মাত্র দুটো লোকের ঝামেলার জন্য পার্টিটা ভাগ হয়। মাও একদম ক্রুশ্চেভকে পছন্দ করতেন না, ক্রুশ্চেভ একদম মাওকে পছন্দ করতেন না। এই দুটো লোকের ঝগড়ার কারণে পার্টিটা ভাগ হয়েছিল। তার নাম ছিল 64-তে তেনালি ছেনালি, এইটা ছিল কয়েন, পার্টির অভ্যন্তরের কয়েন। ঠিক আছে? তো ওগুলো কোনো তাত্ত্বিক বা মতাদর্শগত জায়গা থেকে পার্টি ভাগ হয়েছে আপনি যেটা ইঙ্গিত করলেন, আমার তা মনে হয় না। ওই মুহূর্তে 53 সালে স্টালিন মারা যান, 56 সালে ক্রুশ্চেভ নিস্তালিনীকরণ করেন, গোটা ইউরোপ কমিউনিস্ট পার্টি মানে স্যাটেলাইট ব্লক এবং মাও মারাত্মকভাবে খেপে যান। তার প্রধান উদাহরণ হচ্ছে 64 সালে সিপিএম হয়ে কিন্তু পার্টি ভাঙা শেষ হলো না, 67 সালে সিপিআইএমএল তৈরি হলো। তাহলে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এরা খালি আজ ভেঙে যাব কাল জুড়ে যাব, শুধু ভাঙতে জুটতে চলেছে। বিমান ভট্টাচার্য যে বিখ্যাত গান, যারা কাফেতে মোড়েতে বসে আছো আমি তোমাদের ছেড়ে চললাম। আমি বলছি কেউ যাবেন না। আমাদের সরকার, আমাদের দল ইনক্লুসিভ, আমরা বাঙালিদের ভালোবাসি, যে উত্তরপ্রদেশ বা বিহার থেকে যারা এখানে থাকতে এসছেন, এবং তাদের আমি বঙ্গবাসী বলে মনে করি, কেন তারা এখানে ট্যাক্স দেন, তিনি আমাদের লোক। তিনি ইউপির লোক হতে পারেন, বিহারের লোক হতে পারেন, গুজরাটের লোক হতে পারেন। খালি বহিরাগতরা যে মাঝে মাঝে এসে ওদের সম্পর্কে সামনে বলছে সোনার বাংলা বানাবেন, সেটা হচ্ছে না। এই বাংলা কার? এই বাংলা প্ল্যাটিনামের হতে পারে, সোনার হতে পারে, নানা রকম ইউরেনিয়ামের হতে পারে। এই বাংলা মমতা ব্যানার্জির হাতে সুরক্ষিত, দুর্ভেদ্য দুর্গের মতো আছে, ছিল, আছে এবং থাকবে। নমস্কার, ধন্যবাদ। দুর্ভেদ্য দুর্গ ছিল, আছে, থাকবে, এবং বিভিন্ন এক্সিট পোল আসতে শুরু করেছে। আজকেও আগেও এসেছে। আমার একটা টুইট না বললেই সেটা দিয়েই শেষ করছি। খাতা দেখে গান গেও না, উল্টে খাতা যেতেও পারে। 2021 আর 2024 এক্সিট পোলকে দেখে মাননীয় বিদায়ী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লিখেছেন, সর্বভারতীয় প্রফেসর হেঁসোরাম
হুঁশিয়ারদের খেরোর খাতা। এবং ব্রাত্যর টুইটটা ইতিমধ্যেই যথেষ্ট সাড়া ফেলেছে। আমাদের এই আলোচনা চলবে, আমাদের যারা অতিথি আছেন তাদের সাথে আমরা কথা বলবো, যারা সারা বাংলা চষে ফেলেছেন তাদের সাথেও আমরা কথা বলবো। একটা ছোট্ট বিরতির পর।